আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মত বিনিময় করছেন তারেক রহমান। বাংলাদেশের সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তার ঝুঁকি নেই, ইইউ মিশন। বেগম খালেদা জিয়ার দেখানো পথেই সবাই মিলে দেশ গড়তে হবে, স্মরণ সভায় বিশিষ্ট নাগরিকদের আহ্বান। প্রবাসীদের পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা, ইসি মাসুদ। আইসিসির ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, মিটিং রাতে। সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 2, আহত 10। মিরপুরের সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটে যুবকের মাথা থেতলানো লাশ। চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সায়েন্স ল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের। চিরকুটে জয় বাংলা লিখে গাংনীতে বিএনপির 7 নেতাকর্মীকে হত্যার হুমকি। মধ্যরাতে ডাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার। ব্রাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। উগান্ডা নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। দুর্ঘটনায় মরে পড়ে আছে স্কুল ছাত্র, পাশেই মাছ ধরতে ব্যস্ত মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11টা থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মত বিনিময় সভা শুরু হয়। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না। শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক বাংলাদেশব্যাপী মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, সময়ের সাথে সাথে পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদী ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য সুসংহত ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে থাকে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার একটি ভারসাম্যপূর্ণ ও গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হয়। মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকা ভিত্তিক মূল দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষকরা 2 সদস্যের দলে কাজ করবেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক পর্যবেক্ষণ ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শহরের পাশাপাশি ছোট শহর ও গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে দেশের বিশিষ্ট নাগরিকরা সবাইকে আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার দেখানো পথেই দেশ গড়তে হবে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষ ব্যক্তিরা বলেন, দীর্ঘদিন রাজনৈতিক চরম নিপীড়ন এবং নিষ্পেষণের শিকার বেগম খালেদা জিয়া 2024 সালে গণ অভ্যুত্থানের পর কোনো বিদ্বেষ ছড়াননি, বরং তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে জ্ঞানভিত্তিক দেশ ও জাতি গড়ার যে আহ্বান জানিয়েছেন, সেই পথেই সবাইকে এগিয়ে যেতে হবে। শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অপরাজেয় বেগম খালেদা জিয়ার শীর্ষক নাগরিক শোক সভায় এই আহ্বান জানান বক্তারা। বিদেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তবে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে কিছু পরিবর্তন আনা এবং সেখানে প্রার্থীর নাম যুক্ত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। শনিবার সকালে একথা জানান ইসি মাসুদ। ইসি মাসুদ বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে আসন ভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় সেখানে কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট অপরিবর্তিতই থাকছে। তিনি আরও বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালট এখনও ছাপানো হয়নি, তাই সেখানে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে দেন দরবার করার জন্য 2 আইসিসি কর্মকর্তার আসার কথা ছিল।
তবে জানা গেছে শেষ পর্যন্ত একজন আসছেন, অন্যজন আইসিসির ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি। এই সফরে সেই প্রতিনিধি বিসিবির সঙ্গে বৈঠক করবেন, এমনকি বাংলাদেশ সরকারের প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হতে পারে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ, দাবি তোলে ভেন্যু পরিবর্তনের। এরই প্রেক্ষিতে আজ 17 জানুয়ারি বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির দুজন প্রতিনিধি আসছেন। তবে শেষ পর্যন্ত জানা গেছে একমাত্র প্রতিনিধি হিসেবে আসছেন আইসিসির এন্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান আন্ড্রু এফ গ্রেভ। সিলেটের ওসমাননগরে বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। শনিবার সকাল 7টায় ঢাকা সিলেট মহাসড়কের ওসমাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 7টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন আরও অন্তত 10 জন। রাজধানীর মিরপুরে প্যারিস রোডে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা থেতলানো ছিল, এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা 2 দিন আগে তাকে হত্যা করা হয়েছে। জানা গেছে মিরপুরের প্যারিস রোডে সিটি কর্পোরেশনের 6তলা মার্কেটটি 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে দুর্গন্ধ পেয়ে অনুসন্ধান করে মার্কেটের নিচতলায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির 1 দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার এক প্রেস রিলিজে এ তথ্য জানান 7 কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাওলাদার। মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে হুমকিদাতা হিসেবে জোরপুকুর আওয়ামী লীগের নাম উল্লেখ থাকায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামের একটি দোকানের দেয়ালে লাগানো চিরকুটটি প্রথমে নজরে আসে স্থানীয়দের। চিরকুটে স্থানীয় বিএনপির 7 নেতাকর্মীর নাম উল্লেখ করে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। যাদের নাম লেখা রয়েছে তারা হলেন হাফিজুল ইসলাম, এনামুল, মুহিবুল, সেন্টু, রফিকুল, মিঠুন ও জিকো। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক ওয়াশরুম থেকে 3টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে হলের শিক্ষার্থীরা এগুলো দেখতে পান। পরবর্তীতে প্রশাসনকে অবগত করা হলে বোম ডিসপোজাল ইউনিট এসে তা উদ্ধার করে। আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 1998-99 শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সাইম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। বাকৃবি 1998-99 শিক্ষাবর্ষের 2 দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিন ছিল গতকাল। এদিন রাতে বাকৃবি ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠানের গ্র্যান্ড ডিনার শেষে নিচের কক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আবু সাদাত। গাড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তেই হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচন বিরোধী দলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছে ববির দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম। দলটি জানিয়েছে, ববিকে কোথায় নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। শুক্রবার সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ভোট গ্রহণ হয়। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। সড়ক দুর্ঘটনায় 13 বছর বয়সী রিতেশ কুমার মারা গেছে। রিতেশ 7ম শ্রেণীর ছাত্র। সে সকালে কোচিং ক্লাসে যাওয়ার জন্য বের হয়। ভারতের বিহারের সীতামঢ়ী জেলায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি দ্রুতগামী পিকআপ ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় রিতেশ ঘটনাস্থলেই মারা যায়। তার পরিবার ঘটনাস্থলে এসে জানতে পারে তাদের ছেলে আর বেঁচে নেই। পিকআপ ট্রাকে অনেক মাছ ছিল। দুর্ঘটনার পর রাস্তার উপর সে মাছ ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন দুর্ঘটনার দিকে নজর না দিয়ে মাছ লুট করতে শুরু করে। কেউ রিতেশকে সাহায্য করতে বা অ্যাম্বুলেন্স ডাকতে যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।